ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেল। তোমাদের সামনে নিয়ে এসেছি ইন্ডিয়ান পলিটির আরো কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স, তার আলোচনা এবং তার বিস্তারিত অ্যানালিসিস। আশা করছি আগের ভিডিওগুলি তোমরা দেখেছো এবং আগের ভিডিওগুলি থেকে তোমরা উপকৃত হয়েছো। এই ভিডিওতেও তোমাদের সাথে সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব। তার আগে যেটা তোমাদেরকে জানানো সেটা হচ্ছে, ইতিমধ্যে কিন্তু আমাদের সমস্ত যে ব্যাচেসগুলো সেগুলো লঞ্চ করতে শুরু করেছে, যেমন বেঙ্গলি ডেসক্রিপটিভ, ইংলিশ ডেসক্রিপটিভ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডব্লিউবিসিএস এর ব্যাচ। তোমরা আগের ভিডিওগুলি যারা দেখেছো তারা জানো, এবং ইতিমধ্যে অনেকেই কিন্তু আমাদের সাথে ব্যাচের ব্যাপারে কথা বলেছিলে। যারা যারা জানতে চেয়েছিলে তাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম। তোমরা যদি আমাদের ব্যাচে যদি যোগাযোগ করতে চাও, জয়েন হতে চাও ফার্দার, তাহলে তোমরা আমাদের যে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু তোমাদের পছন্দের ক্লাসেসকে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি প্রশ্ন আমাদের জন্য রয়েছে। প্রথম প্রশ্ন বলছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি সম্পর্কিত। জাস্ট আ মিনিট। প্রথম প্রশ্ন হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি নিয়ে। বলছে এক নম্বরে যে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি নিয়ে, ডিরেক্টিভ প্রিন্সিপালস ইন দ্য নেচার অফ আইডিয়ালস অফ দ্য স্টেট, এটা রাষ্ট্রের আদেশের বা আদর্শের স্বরূপে নির্দেশ। ডিরেক্টিভ প্রিন্সিপালস কি সেটাই আমাদের কাছে এই কোশ্চেনের মাধ্যমে জানতে চেয়েছে। দুইয়ে বলছে স্টেটমেন্টে ডিরেক্টিভ ইনফ্লুয়েন্সিং অ্যান্ড শেপিং দ্য পলিসি অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী নির্দেশ। তিনে বলছে নন জাস্টিকেবল রাইটস অফ দ্য সিটিজেন, অর্থাৎ নাগরিকদের ও ন্যায় বিচারযোগ্য অধিকার স্বরূপ। বিবৃতিগুলি কোনটি হবে? অপশন 1 অর্থাৎ অপশন এ কেবল 1 নম্বর, অপশন বি 2 and 3 অনলি, অপশন সি অনলি 3, অপশন ডি হচ্ছে 1 and 2 and 3। এর আগেও তোমাদের সাথে আমি ডিরেক্টিভ প্রিন্সিপালস নিয়ে আলোচনা করেছি, তোমরা সবাই জানো কি আসলে ডিরেক্টিভ প্রিন্সিপালস। যারা যারা সঠিক অ্যান্সারটি জানো তারা তাদের সঠিক অ্যান্সারটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ওকে, অনেকের কাছ থেকে আমরা রাইট অ্যান্সার পেয়েছি। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি আদালতে বলবৎযোগ্য নয়, কিন্তু রাষ্ট্র পরিচালনায় এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি রাষ্ট্রের আদর্শকে প্রতিফলিত করে এবং রাষ্ট্রের নীতি ও গঠনে কিন্তু প্রভাব ফেলে। অর্থাৎ এখানে ডি বলছে মানে 1, 2 and 3, তাহলে এই তিনটেই কিন্তু ঠিক। অর্থাৎ ডিরেক্টিভস ইন দ্য নেচার অফ আইডিয়ালস অফ দ্য স্টেট, এটা যেমন ঠিক। ডিরেক্টিভ ইনফ্লুয়েন্সিং শেপিং দ্য পলিসি অফ স্টেট, আর একটা হচ্ছে নন জাস্টিকেবল রাইটস অফ দ্য সিটিজেন। অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস মানা হচ্ছে না এই কথা বলে আমরা কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কারো কাছে কিন্তু আবেদন করতে পারি না। পরবর্তী কোশ্চেন, দ্য 9th শিডিউল টু বি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের নবম তপশিলটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল? কোন সংশোধনীর মাধ্যমে, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছিল? অপশন এ ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, অপশন বি 8th অ্যামেন্ডমেন্ট, অপশন সি 9th অ্যামেন্ডমেন্ট, অপশন ডি হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে। এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার কি হবে ঝটপট অ্যান্সার দিয়ে জানাও। সরি, এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু নবম তপশিলকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। কি বলা হয়েছে? The ninth schedule was added to the Constitution of India First Amendment Act 1951 to protect land reforms and agrarian laws from being challenged in courts। অর্থাৎ নবম তপশিল সংবিধানের প্রথম সংশোধনী আইনের মাধ্যমে সংশোধিত হয় এবং 1951 মাধ্যমে যুক্ত হয়, যাতে ভূমি সংস্কার ও কৃষি সম্পর্কিত আইন আদালতে চ্যালেঞ্জ না হয়, সেই জন্য কিন্তু নবম তপশিল সংশোধন করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, কনসিডার অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইন ইন্ডিয়া। স্ট্যাম্প ডিউটিস অন ফিনান্সিয়াল ট্রানজাকশন আর, অর্থাৎ ভারতের আর্থিক লেনদেন স্ট্যাম্প শুল্ক সম্পর্কিত নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? এক নম্বরে বলছে লিভিড কালেক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকার আরোপ করে এবং সংগ্রহ করে। দুই বলছে অ্যাপ্রোপ্রিয়েটেড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার ব্যবহার করে।
তাহলে এর মধ্যে কোন স্টেটমেন্টটা সঠিক? অপশন এ, না অপশন বি, না অপশন সি, নাকি অপশন ডি? এতে বলছে ওয়ান অনলি, অপশন বি বলছে টু অনলি, অপশন সি বলছে বোথ ওয়ান অ্যান্ড টু, আর ডি বলছে নাইদার ওয়ান নট টু। ওয়েল, অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো, খুব ভালো, একদম ঠিক বলেছো। হ্যাঁ, না ওটা হবে না, না। অপশন ওয়ান অর্থাৎ অপশন এ হবে হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার, ঠিক আছে। এই যে বলা হচ্ছে দেখো, স্ট্যাম্প ডিউটিজ অন ফিনান্সিয়াল ট্রানজাকশন এক্সেপ্ট সাম স্পেশাল কেসেস আর levied and the collected by the state governments, they are not appropriated by the union। অর্থাৎ আর্থিক লেনদেনের যে স্ট্যাম্প শুল্ক, যে স্ট্যাম্প শুল্কটা থাকে কিছু বিশেষ জায়গা বাদে, যেগুলো রাজ্য সরকার আরোপ করে এবং রাজ্য সরকারই সংগ্রহ করে, কেন্দ্র কিন্তু তা কোনোভাবেই ব্যবহার করে না। পরবর্তী কোশ্চেন কি বলছে, which of the following constitutional amendments are related to raising the number members of the Lok Sabha to be elected from the state? লোকসভায় রাজ্য থেকে নির্বাচিত সদস্যদের সংখ্যা বৃদ্ধির সাথে কোন সংশোধনী যুক্ত? কোন সংশোধনের মাধ্যমে এটাকে করা হয়েছিল যে লোকসভায় রাজ্য থেকে নির্বাচিত সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছিল, অর্থাৎ কোনটার মাধ্যমে বাড়ানো হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছে। অপশন এ বলছে 66 and 22, বি বলছে 13 and 38, 7 বলছে 17 and 31, ডি বলছে 11 and 42। ওকে, অনেকের কাছ থেকে আমরা অ্যান্সার পেয়েছি। রাইট অ্যান্সার হচ্ছে একদম ঠিক অপশন সি। একজনই মাত্র ঠিক বলতে পেরেছিল, বাকিরা ভুল বলেছ। দেখে নাও, এর রাইট অ্যান্সার কিন্তু অপশন সি, অর্থাৎ দ্য সেভেন্থ অ্যামেন্ডমেন্ট reorganized states and adjusted representation, while 31st amendment increased the number of Lok Sabha seats from 525 to 545। তাহলে সপ্তম সংশোধনী, যেটা 1956 করা হয়েছিল, রাজ্য পুনর্গঠন করে প্রতিনিধি বাড়ানো হয়েছিল। আবার 31তম সংবিধান সংশোধনীর মাধ্যমেও লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 525 থেকে কিন্তু 545 করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। পরবর্তী কোশ্চেন বলছে, with reference to the constitution of India, which one of the following pairs is not matched? এর মধ্যে ভারতীয় সংবিধানের প্রেক্ষিতে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলে না, কোনটা সঠিকভাবে ম্যাচ করছে না? অপশন এ বলছে ফরেস্ট কনকারেন্ট লিস্ট, অর্থাৎ যুগ্ম তালিকায়, বি বলছে স্টক এক্সচেঞ্জ কনকারেন্ট লিস্ট, পোস্ট অফিস সেভিংস ব্যাংক ইউনিয়ন লিস্ট, পাবলিক হেলথ হচ্ছে স্টেট লিস্ট। এর মধ্যে কোন জোড়াটা সঠিকভাবে মেলেনি বলেছে? আগে ভালো করে প্রশ্ন পড়ো, তারপর অ্যান্সার দাও। ওকে, অনেকের কাছ থেকে অ্যান্সার পেয়েছি। স্টক এক্সচেঞ্জটা কিন্তু কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে না। স্টক এক্সচেঞ্জ কিন্তু কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত, এটা কিন্তু সমবায় তালিকার অন্তর্ভুক্ত বা যৌথ তালিকার কিন্তু অন্তর্ভুক্ত নয়। তার মানে স্টক এক্সচেঞ্জ ফলস আন্ডার দ্য ইউনিয়ন লিস্ট, নট দ্য কনকারেন্ট লিস্ট, সেই জন্য স্টক এক্সচেঞ্জ এখানে রাইট অ্যান্সার। বাকিগুলো যে পেয়ার গুলো দেওয়া যায়, যেমন বন্ড মানে ফরেস্ট কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে, পাবলিক হেলথ স্টেট লিস্টে পড়ে, পোস্ট অফিস ব্যাংক এগুলো ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখব। পরবর্তী কোশ্চেন বলছে, আর্টিকেল 301 পার্টেন্স টু দ্য রাইট টু প্রপার্টি, অনুচ্ছেদ 301 সম্পত্তির অধিকারের সাথে সম্পর্কিত। আর 2 নম্বর বলছে রাইট টু প্রপার্টি ইজ আ লিগাল রাইট বাট নট আ ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ সম্পত্তি অধিকার একটি আইনি অধিকার কিন্তু মৌলিক অধিকার নয়। 3 নম্বর বলছে আর্টিকেল 300A was inserted in the Constitution of India by the Congress government at the center by the 44th constitutional amendment, অর্থাৎ আর্টিকেল 300A কংগ্রেস সরকার 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে যুক্ত করেছিল। খুবই সোজা কোশ্চেন, একটু ভালো করে স্টেটমেন্ট গুলো পড়লেই বোঝা যাবে যে কোনটা সঠিক। অপশন এ বলছে 1, 2 and 3, অপশন বি বলছে 1 and 3,
অপশন সি বলছে 3 অনলি, অপশন ডি বলছে 1 অনলি। ওকে, অনেকের কাছ থেকে অ্যান্সার পেয়েছি। হ্যাঁ, একদম ঠিক। যারা অপশন এ বলেছো, সরি অপশন সি বলেছো যারা, তারা একদম কিন্তু ঠিক বলেছো যে ভারতের সংবিধানে সম্পত্তির অধিকারটি কিন্তু একটি আইনিগত অধিকার, এটি কিন্তু কোনো মৌলিক অধিকার নয়। ঠিক আছে, ব্যাখ্যা অর্থাৎ এক্সপ্লেনেশনটা আমরা দেখব যে অনুচ্ছেদ 301 বাণিজ্য ও ব্যবসা স্বাধীনতা সম্পর্কিত, সম্পত্তি সংক্রান্ত নয়। সম্পত্তির অধিকার 44তম সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার থেকে সরানো হয় এবং অনুচ্ছেদ 300 এতে যুক্ত করা হয় এবং এটি হয় তখন গিয়ে আইনি অধিকার। বুঝলাম, তাহলে আমরা কি হলো এটা। দেখো এখানে একটা জিনিস কিন্তু ভুল আছে, জানি না তোমরা আইডেন্টিফাই করতে পেরেছো কিনা। আহ এখানে কিন্তু দেখো, সম্পত্তির অধিকার কিন্তু আইনি অধিকার, মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, এটা কিন্তু রাইট। আর সেই সঙ্গে আর্টিকেল 300 এতে কিন্তু সম্পত্তির অধিকার সম্পর্কে বলা হয়েছে এবং এটা কিন্তু 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু 300 এতে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, মৌলিক অধিকারের থেকে আইনি অধিকারে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমাদের অপশন কিন্তু হওয়া উচিত 2 and 3 অনলি। আমাদের এখানে কিন্তু সেটা কিন্তু মেনশন করা নেই, আমাদের বলেছে এখানে কিন্তু কোনটা ঠিক। তাহলে এখানে যদি আমি দেখি সম্পত্তি এটা যেমন ঠিক, তেমন এটাও ঠিক। ঠিক আছে, আর এক্সপ্লানেশন যদি আমরা দেখি, এক্সপ্লানেশন কিন্তু আমাদের তাই বলছে যে অনুচ্ছেদ 301 হচ্ছে না, কারণ সেটা বাণিজ্য ব্যবসা স্বাধীনতা সম্পর্কিত, কিন্তু সম্পত্তির অধিকার 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে মৌলিক অধিকার থেকে সরানো হয় এবং অনুচ্ছেদ 300 এতে যুক্ত করা হয় এবং সেটা বর্তমানে আইনি অধিকার। তাইলে এই যে অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে, এটা যে অ্যান্সার কি দিয়েছিল পরীক্ষায় সেটা কিন্তু ভুল দেওয়া হয়েছে। এর অ্যান্সার এই যে এখানে যে অপশন গুলো রয়েছে, এইখানে কিন্তু অপশন একটা হওয়া উচিত ছিল যে অপশন 2 and 3 অনলি, 3 আছে এখানে, আর একটা হওয়া উচিত সেটা হচ্ছে 2। ঠিক আছে, 3 এবং 2 এই দুটো কিন্তু রাইট। এখানে এই অ্যান্সারটা কিন্তু ভুল আছে, যদি আমরা এই এক্সপ্লেনেশনটা দেখি তাহলে কিন্তু আমরা এর আসলে এটা কিন্তু বুঝতে পারবো, এক্সপ্লেনেশনটা কিন্তু একদম সঠিক দেওয়া হয়েছে, এটা কিন্তু রাইট। আমাদের এটা অ্যান্সার হওয়া উচিত 2 এবং 3। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, দ্য প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান লাইফ, অর্থাৎ ভারতীয় সংবিধানের সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ কোন অনুচ্ছেদের অধীনে রয়েছে? সংবিধানের সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের কথা বলা হয়েছে। অপশন এ বলছে আর্টিকেল 20, অপশন বি বলছে 29, সি বলছে 14, ডি বলছে আর্টিকেল 16। রাইট অ্যান্সার কি হবে? ঝটপট তোমরা তোমাদের রাইট অ্যান্সারটি জানিয়ে দাও। একদম ঠিক বলেছো যারা বলেছো আর্টিকেল 29, একদম ঠিক বলেছো যে আর্টিকেল 29 ensures that any group of citizen having distinct language, script or culture has the right to conserve it, অর্থাৎ ভারতের সংবিধানে 29 নম্বর ধারা অনুযায়ী ভারতের যে কোনো অংশে বসবাসকারী নাগরিকরা তাদের স্বতন্ত্র ভাষা, লিপি বা সংস্কৃতি সংরক্ষণের অধিকার কিন্তু তারা পেয়ে থাকে। এটা কিন্তু একটি মৌলিক অধিকার। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখবো। পরবর্তী কোশ্চেন বলেছে which article of the Indian Constitution is related with protection in respect of conviction for offences, অর্থাৎ অপরাধের দণ্ডাদেশ সুরক্ষার সঙ্গে কোন অনুচ্ছেদ সম্পর্কিত? আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 18 না আর্টিকেল 20? খুব সহজ কোশ্চেন, একদম যারা আর্টিকেল 20 বলেছো একদমই ঠিক বলেছো যে আর্টিকেল 20 states that no person shall be prosecuted and punished for the same offense more than once and cannot be forced to testify against himself, অর্থাৎ কোনো ব্যক্তি একটা অপরাধ সংগঠিত করেছে এবং সেই অপরাধ সংগঠিত হওয়ার পর যদি তার একবার শাস্তি হয়ে যায় তখন পরবর্তীতে তাকে আবার সেই অপরাধের জন্য কিন্তু শাস্তি দেওয়া যায় না একই অপরাধের জন্য দুবার করে, প্লাস তাকে নিজের বিরুদ্ধে কিন্তু সাক্ষী দিতেও বাধ্য করা যাবে না। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, দ্য প্রভিশন অফ হিউম্যান ট্রাফিকিং
হ্যাজ বিন লেইড আন্ডার ড্যাশ ইন দ্য ইন্ডিয়ান। মানব পাচার নিষিদ্ধকরণ ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে রয়েছে? এ বলছে আর্টিকেল 21, বি বলছে 22, সি বলছে 24, ডি বলছে আর্টিকেল 23। খুব সহজ, জানিয়ে দাও এর রাইট অ্যান্সারটি কি হতে চলেছে, তোমাদের কি মনে হয়? এর রাইট অ্যান্সার একদম, যারা 23 বলেছো একদম ঠিক বলেছো। অপশন ডি হচ্ছে এর রাইট অ্যান্সার। আর্টিকেল 23 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন prohibits human trafficking, beggar and similar exploitative practices, অর্থাৎ কাউকে দিয়ে জোরপূর্বক কোনো কাজ করানো যাবে না এবং